ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আপনাদের অনুরোধে আবারও আমাদের অতিথি হয়েছেন তুরস্ক থেকে মুস্তফা ফয়সাল পারভেজ ভাই। আজকে তার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতে চাই। ফয়সাল ভাই, আপনাকে ওপেন দাইস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সালাম আলাইকুম। ধন্যবাদ মাসুম ভাই, আপনাকে এবং দর্শক মন্ডলী সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। ফয়সাল ভাই, আমরা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দেখছি যে তুরস্কের সঙ্গে সৌদির একটা নতুন মিত্রতা বা একটা নতুন সম্পর্ক সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে তুরস্কের এরদোয়ান সরকারের সাথে সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ সালমান বিন আব্দুল আজিজের সাথে টেলিফোনে কথা হয়েছে এবং তুরস্কের পণ্যের উপর যে অবরোধ বা নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি আরব, সেই বিষয়টিও তুলে নিয়েছে সৌদি আরব। তো তুরস্কের সঙ্গে সৌদি আরবের যে নতুন সম্পর্ক স্থাপন হচ্ছে, এই বিষয়ে একটু আপনার কাছ থেকে খোলামেলা আলোচনা শুনতে চাই। কোন দিকে যাচ্ছে তুরস্ক সৌদি আরব? জি, ধন্যবাদ মাসুম ভাই। তুরস্কের সাথে সৌদি আরবের এই সম্পর্ক যে নতুন করে হচ্ছে, তার আগে আমি একটু তাদের সম্পর্কের অতীতের দিকে আমরা যেতে চাই একটু। আপনারা জানেন যে ওসমানী খিলাফতের সময়ে দীর্ঘ সময় এই জাজিরাতুল আরব, যেটি পুরো আরব অঞ্চলটি, এটি ওসমানী খিলাফতের অধীনস্থ ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশদের প্রত্যক্ষ সহযোগিতায় অটোমানরা পরাজিত হওয়ার পরে এই অঞ্চলটি মোটামুটি স্বাধীন হয়ে যায় এবং এখানে অনেকগুলো আরব রাষ্ট্র তৈরি হয়। তো এরপরেও কিন্তু কম বেশি তাদের মধ্যে সম্পর্ক মোটামুটি ভালো ছিল এবং একবিংশ শতাব্দীতে এরদোগানের শাসন আমলে তুরস্কের সাথে কিন্তু সৌদি আরবের সম্পর্ক বরাবরই ভালো ছিল। কিন্তু হঠাৎ করে আপনারা দেখেছেন যে দুইটি ঘটনাকে কেন্দ্র করে, কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে মূলত তাদের সম্পর্কগুলো টানাপোড়েন শুরু হয়। একটি ছিল হলো মিশরে সিসি সরকারকে সমর্থন, সৌদি আরবের সমর্থন করানো এবং সেখানে আহ এরদোগানের পক্ষ থেকে ব্রাদারহুড ইখওয়ানুল মুসলিমিনকে সহযোগিতা যে বিষয়টি, এটি একটি কারণ ছিল সম্পর্ক নষ্ট হওয়ার। দ্বিতীয় কারণটি হলো এরপরেও কিন্তু এখানে সিসি কিন্তু ক্ষমতায় আসার পরেও কিন্তু দুই দেশের ভিতরে সম্পর্ক ছিল, যদিও এই ইস্যুটি নিয়ে তাদের মধ্যে মতানৈক্য ছিল। কিন্তু সর্বশেষ তাদের সম্পর্কটি খারাপ হয়ে যায় যখন জামাল কাশোগি হত্যাকাণ্ডটি ঘটে। মূলত এই হত্যাকাণ্ডের পরেই মূলত দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কটা একেবারে পুরোপুরি ছেদ করে দেয়। এবং আপনারা দেখেছেন মাঝখানে তুরস্কের পণ্যগুলোর ব্যাপারে তারা নিষেধাজ্ঞা নিয়ে এনেছিল, যদিও অতি সম্প্রতি কয়েকটি ঘটনার পরে, বিশেষ করে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের পরে তুরস্কে যখন একটি ভূমিকম্প হলো ইজমির প্রদেশে, তখন আমরা দেখেছি যে সৌদির পক্ষ থেকে প্রথম এখানে ত্রাণ পাঠানো হয়েছিল এবং এর পরে পরে কিন্তু সৌদির বাদশাহ সালমানের সাথে প্রেসিডেন্ট এরদোগান কিন্তু ফোনে কথা বলেছেন এবং খুব খোলামেলা কথা বলেছেন। তো এখানে আসলে আমি যদি বলতে চাই, তাহলে আহ ডেমোক্রেটদের আগমনের মাধ্যমে এই অঞ্চলের রাষ্ট্রগুলোর সাথে, যাদের সাথে আমেরিকার সম্পর্ক কিছুটা খারাপ ছিল কিংবা আহ ট্রাম্পের সম্পর্ক ভালো ছিল, বর্তমানে ডেমোক্রেটদের সাথে সম্পর্ক খারাপ ছিল, এই রাষ্ট্রগুলো একে অপরের সাথে সম্পর্কটা ভালো হওয়ার একটি সম্ভাবনা এখানে রয়েছে। এখানে বিশেষ করে সৌদি আরব এবং তুরস্কের সম্পর্কটি এখানে ভালো হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এর কারণটা কি হতে পারে? দেখেন, ডেমোক্রেটদের যে স্লোগানটি আমরা যদি দেখি, তারা কিন্তু দুইটি স্লোগানকে সামনে নিয়ে কাজ করার চেষ্টা করছে। একটি হলো ডেমোক্রেসি, একটি হলো হিউম্যান রাইটস। এবং তারা একটি জায়গায় প্রতিজ্ঞাবদ্ধ যে বিশ্বব্যাপী যে সমস্ত রাষ্ট্রগুলোতে এ ধরনের ভায়োলেশন গুলো হয়, যেখানে ডেমোক্রেসি নাই, যেখানে হিউম্যান রাইটস এর ভায়োলেশন গুলো হয়, এই জায়গাগুলো তারা আপোষ করবে না। আমরা যদি দেখি যে জামাল কাশোগির হত্যাকাণ্ডের দ্বিতীয় বার্ষিকীতে জো বাইডেন যে কথাগুলো বলেছিলেন, যে অবশ্যই তিনি ক্ষমতায় গেলে এই বিচারকে তিনি পুনর্বিবেচনা করবেন এবং মধ্যপ্রাচ্যের রাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর সাথে আমেরিকার যে সম্পর্ক, সেখানে তিনি ব্লাঙ্ক চেকের মাধ্যমে তিনি তাদের সম্পর্ক করবেন না, শুধুমাত্র ডলারের তেলের কারণে কিংবা পেট্রোলের কারণে ব্লাঙ্ক চেক দিয়ে দেবেন, বিষয়গুলো অবশ্যই তিনি পর্যালোচনা করবেন। এই ধরনের ঘোষণাগুলো কিন্তু জো বাইডেন এবং ডেমোক্রেটদের পক্ষ থেকে এসেছিল এবং আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে যদি তারা ক্ষমতায় পরিপূর্ণভাবে চলে আসে, তাহলে অবশ্যই যেহেতু মধ্যপ্রাচ্যের এই রাজতান্ত্রিক রাষ্ট্রগুলো বরাবর তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো রয়েছে এবং তার সত্যতা রয়েছে, প্রমাণ রয়েছে,
তো স্বাভাবিকভাবে তারা অবশ্যই তাদের বিপক্ষে কিছু কিছু জায়গায় অবশ্যই বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন। তো ঠিক এই জায়গা থেকে হয়তো তুরস্কের সাথে সৌদি আরবের একটি সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে। কারণ হলো আপনারা জানেন যে জামাল কাশোগি যে হত্যাকাণ্ডের যে ঘটনার প্রমাণগুলো, এই প্রমাণগুলো কিন্তু তুরস্ক স্টিল নাও সেগুলো পাবলিশ করেনি। এই প্রমাণগুলো কিন্তু তুরস্ক তার হাতে রেখেছে। যেহেতু তুরস্ক প্রমাণগুলো তার হাতে রেখেছে ভবিষ্যতের জন্য কাজে লাগানোর জন্য, তো স্বাভাবিকভাবে এটা একটি গুরুত্বপূর্ণ অস্ত্র তুরস্কের হাতে। তো এমবিএস মোহাম্মদ বিন সালমান যত লাফালাফি করুক না কেন, আমার কাছে মনে হয় এই একটি পয়েন্টে এসে অবশ্যই তুরস্কের হাতে ধরা দিতে হবে। এবং আমার কাছে মনে হয় আগামী দিনগুলোতে যদি ডেমোক্রেটদের সাথে আহ, তুরস্কের সম্পর্ক খুব বেশি ভালো না যায়, সৌদির সাথে সম্পর্ক ভালো না যায়, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় তুরস্ক এবং সৌদি আরবের এই দুইটি রাষ্ট্রের কিন্তু সম্পর্ক ভালো হওয়ার একটি সুযোগ রয়েছে। তো আমার কাছে মনে হয় এই পয়েন্টে এসে এই দুইটি রাষ্ট্রের সম্পর্ক ভালো হবে। তবে সম্পর্ক নষ্ট হয়েছিল কয়টি পয়েন্টে আমরা যদি খেয়াল করি, তাহলে কিন্তু এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। একটি ছিল আহ মিশর কেন্দ্রিক, ইখওয়ান মুসলিমিন এবং এখানে সিসি কেন্দ্রিক একটি বিষয় ছিল। দ্বিতীয় বিষয় ছিল আপনার জামাল কাশোগি হত্যাকাণ্ড, এবং তৃতীয় বিষয় ছিল কিন্তু কাতার। তাহলে মিশরের ইস্যুতে কি হবে? মিশরের ইখওয়ান ইস্যুতে সৌদি আরব সবসময় অনমনীয় ছিল, কখনো নমনীয় ছিল না। কারণ হলো যেখানে ব্রাদারহুড যখন ক্ষমতায় আসলো, সৌদি আরব কিন্তু ভয় পেয়েছে, আমিরাত কিন্তু ভয় পেয়েছে, এবং তাদের প্রত্যক্ষ সহযোগিতায় কিন্তু এখানে সরকার পরিবর্তন হয়েছে। আবার আমাদের মিশরের ডক্টর মুরসিকে ক্ষমতা থেকে অবৈধভাবে সরানো হয়েছে, এবং এটি কিন্তু তুরস্ক পছন্দ করে নাই, কিন্তু সৌদি আরব এবং আমিরাত কিন্তু এই কাজটি করেছে। তো তাহলে এই ইস্যুটির কিভাবে সমাধান হবে, এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। এরপর দ্বিতীয় হলো আমাদের কাতারের ইস্যুটি। কাতারের ইস্যুতে তারা আল জাজিরার বন্ধের আহ্বান করেছিল, কাতারকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করেছিল, তুরস্ক থেকে সম্পর্ক রাখা যাবে না। এখন কিন্তু এই সবগুলো বিষয় কিন্তু সৌদি আরব অলরেডি নমনীয় হয়েছে। আপনারা দেখেছেন যে নাইজেরিয়া ওআইসি সম্মেলনের পরে সেখানে পররাষ্ট্রমন্ত্রী সেখানে বৈঠক করেছে, এরপরে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌদির মন্ত্রীদের মিটিং হয়েছে। তো ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে অতি শীঘ্রই তুরস্কের সৌদি আরবের পক্ষ থেকে যে অভিযোগগুলো ছিল আপনার এই আল জাজিরা বন্ধ করতে হবে, হয়তো এই অভিযোগ আর থাকবে না, অলরেডি নাই অভিযোগ। তবে একটি বিষয় রয়েছে, সেটি হলো যে আল জাজিরা রাষ্ট্রতন্ত্র বিরোধী যে প্রচারণাগুলো এগুলো করবে না, এগুলো কিন্তু মোটামুটি বন্ধ হয়েছে। এবং ইতিমধ্যে যদি আপনারা দেখেন, তুরস্কের মিডিয়াও কিন্তু সিসির বিরুদ্ধে যে অভিযোগ, মানে যে প্রচারণাগুলো তুরস্কের মিডিয়াতে, সেগুলো কিন্তু এখন আর নাই। হয়তো আমার ধারণা করা হচ্ছে, অনেকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে ইতিমধ্যে মিশরের সাথে তুরস্কের সম্পর্ক উন্নয়নের জন্য ইন্টেলিজেন্স পর্যায়ে কিন্তু একটি সম্পর্ক তৈরি হয়েছে, কিছু চুক্তি অলরেডি হয়েছে, এবং সামনের দিনগুলোতে এটি হয়তো রাষ্ট্রীয় পর্যায়ে বড় ধরনের একটি প্রভাব ফেলবে। তো এই জায়গাগুলোতে স্পর্শগত যে জায়গাগুলো তুরস্ক এবং সৌদি আরবের, এই জায়গাগুলোতে কিন্তু তারা মোটামুটি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, এবং একে অপরকে ছাড় দিয়ে তার কাছে আসার চেষ্টা করছে। মুসলিম বিশ্বের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি রাষ্ট্র যদি বলি আমরা, তিনটি ব্লক বলি, একটি হলো ইরান, একটি হলো তুরস্ক, আর একটি হলো সৌদি আরব। তুরস্কে কিন্তু তুরস্কের প্রতি দুনিয়ার মুসলমানদের ওসমানী খিলাফতের নেতৃত্ব দেওয়ার কারণে যে একটি স্পিরিচুয়াল প্রভাব রয়েছে, ঠিক তেমনি মক্কা মদিনার অভিভাবকত্বের কারণে কিন্তু বর্তমান সৌদির কিন্তু সরকারের প্রতি কিন্তু বিশ্বের মুসলমানদের একটি স্পিরিচুয়াল একটি প্রভাব রয়েছে, এটি সত্য কথা, এবং দুর্বলতা রয়েছে। তো স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো আজকে ইসরায়েলকে নিয়ে যে খেলাটি খেলছে, এটি কিন্তু গোটা বিশ্বের মুসলমানরা কিন্তু কষ্ট পাচ্ছে এবং তারা আহত হচ্ছে। তবে এক্ষেত্রে আমার কাছে একটি মনে হয়, বর্তমান আহ রাজা যেটি রয়েছে, সরকার প্রধান যেটি রয়েছে সালমান বিন আব্দুল আজিজ এবং তার ছেলে মোহাম্মদ বিন সালমান, এই দুইজনের কাছে আমার মনে হয় দুইজনের চিন্তার পরিচয় একরকম নয়। এটা আমার পার্সোনাল অবজারভেশন। কারণটা হলো, আপনারা দেখেছেন যে এখানে বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে, ইসরায়েল ইস্যুতে কিন্তু বাদশা কিন্তু বরাবরই অনমনীয়। সালমান কিন্তু এখানে বরাবর অনমনীয়, তিনি এবং তার দেশের জনগণ কিন্তু অনমনীয়। কিন্তু এখানে কিন্তু নিজের ভবিষ্যৎ রাজা হওয়ার জন্য, বাদশাহ হওয়ার জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যে ভূমিকা পালন করছেন, এবং তার এমবিজেড মোহাম্মদ বিন জায়েদ আমিরাতের রাজপুত্র ক্রাউন প্রিন্সের সাথে যে সম্পর্ক, এটি কিন্তু এই পয়েন্টে কিন্তু অবশ্যই আমার কাছে মনে হয় বাদশার সাথে এই ক্রাউন প্রিন্সের কিন্তু একটি মতানৈক্য রয়েছে, যার কারণে কিন্তু প্রথমত আমিরাত তাদের সমর্থন দিয়েছে, ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। আমিরাতের হাত ধরে আমিরাত আরো অনেকগুলো, বাহরাইন, সুদান, এবং সর্বশেষ গত 2-3 দিন আগে মরক্কোর সমর্থনের বিষয়টি তারা ইনশিওর করেছে। এই সবকিছু কিন্তু আমিরাতের একটি প্রচেষ্টার ফসল। তো আমার কাছে মনে হয় এই পয়েন্টটিতে এসে
এই একটি পয়েন্টে এসে সালমান এবং মোহাম্মদ বিন সালমানের সাথে আব্দুল আজিজ, সালমান বিন আব্দুল আজিজ, রাজা এবং ক্রাউন প্রিন্সের দুইজনের কিন্তু একমত তার নয় আমার কাছে মনে হয়। যার কারণে কিন্তু এখন পর্যন্ত সৌদি আরবের ইসরায়েলকে সমর্থন দেওয়ার বিষয়টি কিন্তু এখন স্পষ্ট হয়নি, আমার পার্সোনাল যেটি অবজারভেশন। জি মাসুম ভাই। আচ্ছা, একটি বিষয় যে ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রের 4টি গুরুত্বপূর্ণ দেশ অর্থাৎ আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো এই যে চুক্তিতে ফিরে গেল বা সম্পর্কে ফিরে গেল, দায়ী করা হচ্ছে সালমান বিন আব্দুল আজিজের ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে। ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রের বন্ধুত্ব বা মিত্রতা, সৌদির রাজা যিনি এখন বাদশাহ হিসেবে আছেন তিনি বিষয়টা মেনে নিচ্ছেন বা তার অন্যান্য কোনো সন্তানকে ক্রাউন প্রিন্স ঘোষণা করছেন না, এখনো তাকে বহাল রাখছেন, এই একটা ব্যাপার। সেকেন্ড যে বিষয়টা হলো যে বর্তমান সময়ে সৌদির আরেক রাজপুত্র অর্থাৎ যুবরাজ তুর্কি বিন ফয়সাল তিনি স্পষ্ট করে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছেন, যেখানে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। অর্থাৎ সৌদি এখন সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলছে, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে। সৌদির স্পষ্ট বক্তব্য হলো যে কোনো উপায়ে ফিলিস্তিনিদেরকে স্বাধীনতা দিতে হবে, তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে, তারপর ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্র সম্পর্ক স্থাপনের দিকে এগোবে। ক্রাউন প্রিন্স যিনি আছেন, কোনো সন্দেহ নেই তিনি ইসরায়েল এবং আমেরিকার সমর্থন নিয়ে, প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে তিনি কিন্তু এই পর্যায়ে পর্যন্ত আসছেন। এবং আগের যিনি ক্রাউন প্রিন্স নায়েফকে সরিয়ে দেওয়া সহ অনেকগুলো ঘটনা তিনি ঘটাইছেন, অনেক রাজপুত্রকে তিনি কিন্তু গ্রেপ্তার করে ক্ষমতার বাহিরে ফেলে রাখছেন। এগুলো সত্য বাস্তবতা। কারণটা হলো তার প্রতি কিন্তু পশ্চিমাদের বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের প্রত্যক্ষ সমর্থন রয়েছে, এবং এই প্রত্যক্ষ সমর্থনের কারণে কিন্তু তিনি এখন পর্যন্ত টিকে আছেন। এটা একটি বিষয়। আরেকটি বিষয় হলো সৌদি বাদশাহ এবং সৌদি জনগণের কিন্তু দীর্ঘ সময় ধরে ফিলিস্তিনিদের প্রতি সহযোগিতা, ফিলিস্তিনের তাদের ভালোবাসা, ইসরায়েলের প্রতি তাদের বিদ্বেষী যে মনোভাবটি রয়েছিল সেটি কিন্তু একাংশের এখনো রয়েছে। মাঝখানে এই বিষয়ে তারা মুখ না খুললেও সম্প্রতি আমার কাছে যেটি মনে হয় সেটি হলো মুসলিম বিশ্বে নতুন একটি আধিপত্য তৈরি করার জন্য আমিরাত যেভাবে কাজ করছেন, ঠিক এই পয়েন্টে এসে আমার কাছে মনে হয় ইসরায়েল বিরোধী সৌদি আরবে যে অংশটি রয়েছে তারা কিন্তু এখন প্রকাশ্যে কথা বলা শুরু করেছে। এবং আমরা দেখেছি যে আরেকটি প্রিন্স তুর্কি, মোহাম্মদ বিন তুর্কি সম্ভবত তার নামটা, তিনি কিন্তু প্রকাশ্যে গত 3 দিন আগে কিন্তু প্রোগ্রামে তিনি কথা বলেছেন এবং সেখানে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে তিনি কথা বলেছেন। এখন কিন্তু বিশ্বব্যাপী কিন্তু আমরা যদি বলি আমিরাত কিন্তু মুসলিম বিশ্বের কিন্তু নেতৃত্ব নেওয়ার একটি চেষ্টা করছেন, যে নেতৃত্বের জায়গাটি কিন্তু যে রাষ্ট্রগুলির প্রতি কিন্তু সৌদি আরবের একটা প্রভাব ছিল, এবং তারই কিন্তু প্রত্যক্ষ প্রভাবে আপনারা দেখেছেন যে বাহরাইন সমর্থন দিয়েছে, এরপরে আপনার সুদান সমর্থন দিয়েছে। সুদান অর্থনৈতিক খুব দরিদ্র একটি দেশ, এখানে সরকার পরিবর্তন হয়েছে, সেখানে আমিরাতের প্রত্যক্ষ সমর্থন ছিল সেখানে, এবং আমিরাতপন্থী সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে ধরেন আপনার এই সর্বশেষ মরক্কো যদি আমরা কথা বলি, মরক্কো কিন্তু ষষ্ঠ মোহাম্মদ তিনিও কিন্তু এখানে সমর্থন দিয়েছেন। তো এই সবগুলো বিষয় কিন্তু সৌদির এন্টি ইসরায়েল যে গ্রুপটি রয়েছে তাদের বিপক্ষে চলে যাওয়ায় আমার কাছে মনে হয় আস্তে আস্তে তারা অনেকটা প্রকাশ্যে চলে আসার চেষ্টা করছে। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় চাইলেই সালমান বিন আব্দুল আজিজ তার সন্তানের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পারবে না। কারণটা হলো তার বিষয়ে কিন্তু ইসরায়েল এবং সৌদি আরবের ডিপ স্টেট যদি বলি কিংবা আমেরিকার যদি কথা বলি, তাদের কিন্তু এখানে একটা প্রত্যক্ষ সমর্থন রয়েছে। তো যার কারণে পারলে চাইলে তাকে সরাই দেওয়া তাদের পক্ষে এত সহজ হয়তো সম্ভব হবে না। তবে এগুলোর জন্য আমাদের সামনের দিন হয়তো আরো আমাদের জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ ফয়সাল ভাই, অনেক মূল্যবান তথ্য দিয়েছেন এবং দর্শককে মধ্যপ্রাচ্যের অনেক আপডেট খবর দিয়েছেন আপনি। আপনাকে আমাদের চ্যানেলে এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাসুম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, এবং দর্শকরা যারা কষ্ট করে এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন ডাইস, সত্য ও সুন্দরের পক্ষে আমাদের সাথেই থাকুন।